সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ কয়েকজনকে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। ডিআরইউতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাদের অবরুদ্ধ করে রাখেন জুলাই যোদ্ধারা। পরে পুলিশে খবর দিলে তাদের নেওয়া হয় ডিবিতে। বৃহস্পতিবার সকাল 10টায় ডিআরইউতে এই অনুষ্ঠানের আয়োজন করে মঞ্চ ৭১। এতে যোগ দেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বেলা ১১টার দিকে অনুষ্ঠান স্থলে আসেন জুলাই যোদ্ধারা। অবরুদ্ধ করে রাখা হয় মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে আসা অতিথিদের। খবর দেয়া হয় পুলিশকে। অবরুদ্ধকারীদের দাবি, আলোচনা সভার আড়ালে করা হচ্ছিল ষড়যন্ত্র। আপনাদের নাগের ঢোকায় আব্দুল লতিফ সিদ্দিকী প্রধান অতিথি হয়ে একটা প্রোগ্রাম করতে, খুনিদের একটাই পরিচয় সে খুনি হাসিনার পুনর্বাসন করার জন্য বিভিন্ন ধরনের তারা পায়তারা করতেছে। পরে লতিফ সিদ্দিকী সহ অবরুদ্ধ ব্যক্তিদের নেওয়া হয় ডিবিতে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আমরা এখনো জানি না যে কে আসলে মুক্তিযোদ্ধাকে, আমরা এটা যাচাই বাছাই করবো। যখন লিগাল যে প্রসিডিউর হবে, আইনগত ব্যবস্থা, সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন লতিফ সিদ্দিকী। ধর্ম নিয়ে কটূক্তির জেরে মন্ত্রিত্ব হারান তিনি। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি ইবনে কামাল, যে তিনজনকে ডিবি হেফাজতে নেওয়ার কথা বলা হচ্ছে, তাদের বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? দেখুন, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি ডিবি কার্যালয়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম সহ আরো একজনকে, অর্থাৎ মোট তিনজনকে এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে ডিবি কার্যালয় থেকে এখন পর্যন্ত আসলে এই বিষয়ে খুব বেশি কিছু জানানো হচ্ছে না, তবে আমরা বিভিন্ন সূত্রে যেটা জানতে পেরেছি যে এই তিনজনকে আনা হয়েছে এবং এই তিনজনকে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ করানো হবে। তবে এখন পর্যন্ত তাদের কাউকেই আটক বা গ্রেপ্তার কিন্তু দেখানো হয়, গ্রেপ্তার দেখানো হয়নি, অর্থাৎ তারা এই মুহূর্তে আটক রয়েছেন। জিজ্ঞাসাবাদের পর তাদেরকে ছেড়েও দেওয়া হতে পারে অথবা কোনো মামলায় তাদেরকে আসামিও দেখানো হতে পারে, সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। এছাড়া আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পেয়েছি, শাহবাগ থানায় কিন্তু এখনো প্রায় ৫ থেকে ৭ জন আটক রয়েছে যারা এই মঞ্চ ৭১-এর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আমি যদি আপনাকে একটু পেছনের ঘটনা জানাতে চাই, মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের নিয়ে যে জুলাই ঘোষণাপত্র, সেখানে আসলে মুক্তিযুদ্ধকে কিভাবে দেখানো হয়েছে, সেই জায়গায় কোনো কন্ট্রাডিক্ট আছে কিনা, এই ধরনের একটি আলোচনা সভার আয়োজন করা হচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং মঞ্চ ৭১, এবং সেই যে আলোচনা সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না যোগ দেন, সঙ্গে আরো বেশ কয়েকজন অধ্যাপক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা তারা যোগ দেন বলে কিন্তু আমরা জানতে পারি। এবং সেখানে এক জুলাই যোদ্ধা যারা পরিচিত, জুলাই যোদ্ধা হিসেবে তারা সেখানে আসেন। এবং কেন লতিফ সিদ্দিকী এমন একটি অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন বা আওয়ামী লীগের সাবেক একজন নেতা হিসেবে তিনি কেন এখানে আসতে পেরেছেন, সেই বিষয় নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং সেখানে এক ধরনের যে বিক্ষোভ, সেটি সৃষ্টি হয়। পরে তাদেরকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। রমনা জোনের এই আয়োজনে তারা কি আমন্ত্রিত ছিলেন? এ বিষয়ে মঞ্চ ৭১-এর কারো বক্তব্য আপনি জানতে পেরেছেন কিনা? তবে আমরা এতটুকু জানতে পেরেছি, অতিথি হিসেবে আনা হয়, পাশাপাশি অতিথি হিসেবে আনা হয়, পাশাপাশি মঞ্জুরুল আলম পান্না বা অন্যান্য যারা ছিল, যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, বেশিরভাগ মানুষই কিন্তু সেই অনুষ্ঠানের অতিথি ছিলেন। এবং মঞ্জুরুল আলম পান্নার সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আসলে সেই অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবেই এসেছিলেন। লতিফ সিদ্দিকীও যখন বের হয়ে যাচ্ছিলেন, তখন আমরা একটু কথা বলার চেষ্টা করি, তখন আমরা কিন্তু সেটাই জানতে পারি যে তাদেরকে অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয় এবং তার প্রেক্ষিতেই তারা এই অনুষ্ঠানে উপস্থিত হন। এবং কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আজ। দুপুরের পর এই রোডম্যাপ ঘোষণার কথা রয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এছাড়া সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আরপিও ৩১ আগস্ট আইন মন্ত্রণালয়ে পাঠাবে সংস্থাটি। আজ প্রকাশিত হতে যাওয়া রোডম্যাপেও সংযুক্ত হবে এসব বিষয়। নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন ১৪ সেপ্টেম্বর, চূড়ান্ত প্রজ্ঞাপন হবে আগামী ৩০ সেপ্টেম্বর। ইসি জানিয়েছে, জেলখানার কারাবন্দীদের কাছে ব্যালট পৌঁছাবে ভোটের ২ সপ্তাহ আগে।
আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা ৩০ নভেম্বর চূড়ান্ত করার পরিকল্পনা ইসির। নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরে রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক ও অংশীজনদের সাথে সংলাপ করবে সংস্থাটি। এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। রোডম্যাপ ঘোষণা করার কথা রয়েছে, অতি গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। আপনি তো নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন, ঠিক কখন নাগাদ ঘোষণাটি আসতে পারে কি জানা গেল? দেখুন, সকাল থেকে আমরা যেটা জেনেছি বেলা ৩টার পরেই রোডম্যাপ ঘোষণা হওয়ার কথা। তবে সেই সময়টি নির্বাচন কমিশন কিছুটা এগিয়ে এনেছে। তার কারণ হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের সাথে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনের যে নির্ধারিত বৈঠকটি ছিল সেটি বাতিল হয়েছে। তার কারণ হচ্ছে নির্বাচন ভবনে আসার পথে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স সেটি মার্কিন রাষ্ট্রদূত পাননি, সে কারণেই তারা বৈঠকটি বাতিল করেছেন। এই কারণে রোডম্যাপের যে সংবাদ সম্মেলনটি সেটি ঠিক বেলা ২:৩০টায় অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে এবং আমরাও সেই প্রস্তুতি নিয়ে রেখেছি সেই সংবাদ সম্মেলনটি কাভারেজে। এছাড়া রোডম্যাপে কি কি বিষয়ে ঘোষণা আসতে যাচ্ছে সেটি আমরা তো আগাম জেনেছি, আপনারাও জেনেছেন। এবং এই যে কর্মপরিকল্পনা, এই কর্মপরিকল্পনার মধ্যে নানান কাজের ফিরিস্তি থাকলেও একটি বিষয় কিন্তু ঠিক সেভাবে নির্ধারিত নেই। ভোটের তারিখ বা তফসিলের যে বিষয়টি, সেই বিষয়টি রোডম্যাপে ঠিক সেভাবে সুনির্দিষ্ট করে বলা হয়নি। তবে একটি বিষয় বলাই যায় যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা রাজনৈতিক দল সহ বিভিন্ন পক্ষের মধ্যে, রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়ে সে অনিশ্চয়তা কিছুটা হলেও কাটবে, সেটি একটি বিষয়। তাই রোডম্যাপের দিকেই সকলের নজর। আরেকটি বিষয় যে রোডম্যাপ এবার নির্বাচনের ৫ মাস আগে ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সাধারণত যেটি হয় নির্বাচনের সাধারণত ১.৫ বছর আগে থেকেই রোডম্যাপ ঘোষণা করে। যদিও রোডম্যাপ ঘোষণা করেনি কমিশন, তবুও অনানুষ্ঠানিকভাবে তারা নির্বাচনের প্রস্তুতি নিয়ে যাচ্ছিল ২০২৫-এর ডিসেম্বরকে সামনে রেখে। এখন যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে, সেই পুরনো কর্মপরিকল্পনাটিকেই তারা আরেকটু সংশোধন করে তারা প্রকাশ করতে যাচ্ছে বলে আমরা জেনেছি। এবং এই যে রোডম্যাপ, সেই রোডম্যাপের যে কাজ, সিংহভাগ কাজ অর্থাৎ বলা যায় প্রায় ৫০% কাজ নির্বাচন কমিশন গুছিয়ে এনেছে বলে ইসি সচিবালয়ের সূত্রে আমরা জেনেছি। এবং রোডম্যাপের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা জেনেছি যে অংশীজনদের সাথে সংলাপ, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধ থেকে শুরু হতে যাচ্ছে ভোটার তালিকা চূড়ান্ত সহ এরকম নানা তথ্য আমরা জেনেছি। এখন অপেক্ষা সংবাদ পরেই তো রোডম্যাপ ঘোষণা করা হবে, আমরা আপনার মাধ্যমে নিশ্চয়ই সেটি দর্শকদের সরাসরি দেখাতে পারবো। ধন্যবাদ আপনাকে। শিক্ষাঋণ শিক্ষার্থীদের সাইবার বুলিং প্রতিরোধে ব্যবস্থা সহ ডাকসু নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারপত্র পড়ে শোনান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ইশতেহারে যানবাহন সংকট দূর করা, সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং প্রতিরোধের ব্যবস্থা নেয়ার দাবি করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাস ভিত্তিক পার্ট টাইম কর্মসংস্থানের ব্যবস্থা করা, জিমনেশিয়ামের আধুনিকায়ন, ক্যাম্পাস এবং সোহরাওয়ার্দী উদ্যানে মাদক চক্র দমন, শিক্ষার্থীদের আইনি সহায়তার জন্য আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাণী বান্ধব ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠা করারও দাবি জানায় ছাত্রদল প্যানেল। আগামী ৯ সেপ্টেম্বর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু কেন্দ্রীয় কমিটি ও হল সংসদ সমূহের নির্বাচন। ছাত্র, শিক্ষক ও বিশেষজ্ঞ সমন্বয়ে কমিটি গঠন এবং যে কমিটির অন্যতম লক্ষ্য হবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সৃষ্টি ও বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিসকে গতিশীল করণ। এদিকে ডাকসু নির্বাচনের প্রচারণা ঘিরে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তৃতীয় দিনের মতো আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে সশরীরে ভোট চাইছেন তারা। প্রচারণার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন কয়েকজন প্রার্থী। এর আগে বুধবার বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা অভিযোগ করেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। আর ছাত্র শিবিরের অভিযোগ, চারুকলায় ব্যানার ছেঁড়া ও হিজাব অবমাননা করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। ভোট কেন্দ্র বাড়ানোর জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তাকে লিখিত দাবি জানান ছাত্রদলের প্রার্থীরা। পরে প্রধান নির্বাচনী কর্মকর্তা জানান অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার রাতে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেন নারী প্রার্থীদের হয়রানির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ডাকসু নির্বাচন নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট প্রচারণা চলছে, ছাত্র দলের পক্ষ থেকে ইশতেহারও ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে কি রকম পরিবেশ বিরাজ করছে বিশ্ববিদ্যালয় এলাকায় এবং ভোটাররা কি বলছেন, ভোটারদের বক্তব্য শুনেছেন কিনা? সকাল থেকেই প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছে, তারা কি করবে সেই বিষয়গুলো শিক্ষার্থীদের সাথে বলছে। নির্বাচিত হলে তারা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কি ভূমিকা রাখবে সেই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছে। এরই মধ্যে ছাত্রদল ইশতেহার ঘোষণা করেছে, 10 দফা ইশতেহার তারা দিয়েছে এবং এই ইশতেহারগুলোর মধ্যে কিছু বিষয় রয়েছে যে শিক্ষার্থীদের জন্য সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং প্রতিরোধ কমিটি করতে হবে এবং শিক্ষার্থীদের আইনি সহায়তার জন্য একটি আইনজীবীদের প্যানেল গঠন করতে হবে। শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অলিম্পিয়াড এবং সিম্পোজিয়ামের আয়োজন করতে হবে বলা। এবং আরেকটি বিষয় তারা বলেছে, গেস্ট রুম এবং গণরুমের যে সংস্কৃতি, খারাপ সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল একসময়, সেটি একদম বন্ধ করতে হবে। আমরা ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে 8টি ভোট কেন্দ্র রয়েছে সেটি ডাকসু নির্বাচনের জন্য পর্যাপ্ত নয়, ভোট কেন্দ্র বাড়াতে হবে এবং এই বিষয়টি নিয়ে প্রধান নির্বাচনী কর্মকর্তাকে তারা চিঠিও দিয়েছেন। তারা বলছেন যে 40,000 শিক্ষার্থীর জন্য 8টি ভোট কেন্দ্র খুবই অপর্যাপ্ত এবং এই ভোট কেন্দ্র বাড়াতে হবে। সেই সঙ্গে ক্যাম্পাসে আমরা আমাদের খবরে জানাচ্ছিলাম কিছুক্ষণ আগেই, আলোচনা বা প্রচারের বাইরেও তো বেশ কয়েকজন ভিপি প্রার্থী রয়েছেন, তাদের প্রচারণা কতটুকু হয়ে গেল? যারা স্বতন্ত্র ভিপি প্রার্থী রয়েছে তারাও প্রচারণা চালাচ্ছে। তারা যেটি অভিযোগ করছেন যে ছাত্র সংগঠনগুলোর যে প্যানেল রয়েছে সেই প্যানেলগুলোর প্রার্থীরা নিয়মিতভাবে আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা এই অভিযোগটি করেছেন। এছাড়া তারা তেমন কোনো সমস্যার কথা আমাদেরকে জানাননি এবং তারাও জয়ী হওয়ার ব্যাপারে খুবই আশাবাদী এবং তারা বলছেন যে শিক্ষার্থীরা কোনো ছাত্র সংগঠনকে নির্বাচিত করবে না, তারা নির্দিষ্ট ব্যক্তিকে নির্বাচিত করবে যিনি তাদের জন্য কাজ করতে পারবেন, এমন প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। আমি কথা বলেছিলাম গণতান্ত্রিক ছাত্র সংসদের যিনি জিএস প্রার্থী, তার সাথে তিনি যেটি বলছেন যে নির্বাচন নির্দিষ্ট সময়ে হওয়া নিয়ে তাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, কারণ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে না। তারা বারবার করে নানা ধরনের অভিযোগ দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইসলামী ছাত্র শিবিরও বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। তারাও বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগগুলো আমলে নিচ্ছে না। ছাত্রদলও একই কথা বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। বলা চলে যে প্রায় সব প্রার্থী একই কথা বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না, আচরণবিধি লঙ্ঘন করছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে যখন সকল প্রার্থী বলে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না, তার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে না। আর নির্বাচন নির্দিষ্ট সময়ে হবে, নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তার প্রতিটি পদক্ষেপই কর্তৃপক্ষ নিচ্ছে বলে জানিয়েছে। আমরা কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচনী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে এটি জানিয়েছেন। আর সেই সঙ্গে একটি দাবি ছিল যে এই ভোটের সময় পরীক্ষা বন্ধ রাখার, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে নির্বাচন এবং পরীক্ষা দুটি একসঙ্গেই চলবে, শুধুমাত্র ভোটের আগের দিন, ভোটের দিন এবং ভোটের পরের দিন, এই 3 দিন পরীক্ষা বন্ধ থাকবে, বাকি সময় স্বাভাবিকভাবে পরীক্ষা হবে। যদিও অনেক ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের ডোপ টেস্ট শুরু হয়েছে। তবে এর মধ্যেই অনেকে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শিক্ষার্থীরা বলছেন, একদিকে যেমন ডোপ টেস্টের সময় পরিচয় নিশ্চিতের কোনো ব্যবস্থা নেই, অন্যদিকে রক্ত পরীক্ষার মাধ্যমে ডোপ টেস্ট না হওয়ায় সহজেই প্রক্সি দেয়া সম্ভব। 3 দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনে বেশ গুরুত্ব পাচ্ছে ডোপ টেস্ট। বৃহস্পতিবার সকাল থেকে সম্ভাব্য প্রার্থীরা আসতে শুরু করেন ডোপ টেস্ট করতে। তবে এই প্রক্রিয়া নিয়ে উঠেছে নানা অভিযোগ। অনেকে বলছেন ডোপ টেস্টে যে কেউ প্রক্সি দিতে পারেন, চাইলেই সহজে নমুনাও পরিবর্তন করা যায়। এটা তো প্রফেশনাল ডোপ টেস্ট হচ্ছে। আমার যদি সমস্যা থাকে আমি আরেকজন নিয়ে এসে তার স্যাম্পলটা নিয়ে যদি আমি এখানে জমা দিয়ে দিই, কোনো এখানে ব্যারিয়ার ছিল না, কেউ ছিল না। আমি একটা ফর্ম ফিল আপ করলাম, তারপরে আমি একটা কাগজ নিয়ে চলে আসলাম। উনি বললো যে আপনি এসে স্যাম্পলটা জমা দেন।
তার মানে এই কাজটা অন্য কেউ করতে পারতো। আমি শাহাদাত কিনা, আমার আইডি কার্ড চেক করা থেকে শুরু করে জিজ্ঞাসাবাদ কোনো কিছুই করা হয়নি। খুবই লেম একটা ব্যাপার লাগতেছে যে মানে ইউরিন দিয়ে তারপর আপনার ডোপ টেস্ট করানোটা, এটা খুব সহজেই এটাকে ফাঁকি দেওয়া যায়। তবে এমন অভিযোগের ভিত্তি দেখছেন না দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। এই যে সব লিস্ট আছে এখানে, ওই যে ঘরে দেখেন না, সব আছে। আমরা স্লিপ দেখছি, ব্যাংকের স্লিপ, ওই কাগজ দিয়ে তারপর একটা করে স্লিপ দেওয়া হচ্ছে, চলে আসতেছে এখানে, ওখান থেকে পট নিচ্ছে, বাথরুমে ঢুকছে। এই তো, এরই তো আর কোনো ব্যতিক্রম নাই। এদিকে প্রার্থীরা যে ধরনের ডোপ টেস্ট চাইছেন তা ব্যয়বহুল জানিয়ে কর্তৃপক্ষ বলছে সীমাবদ্ধতার মধ্যেও স্বচ্ছতার সঙ্গে কাজ করা হচ্ছে। যদি আপনি সমস্ত ক্রাইটেরিয়া নিতে যান তাহলে এখানে একটা সময়েরও ব্যাপার, হিউজ পরিমাণ মানে অর্থেরও বিষয়। আমরা মোটা দাগে যে বিষয়গুলো মানে আমাদের জন্য প্রয়োজনীয় মনে করেছি, আমরা সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে আমরা ডোপ টেস্ট করছি। সব ঠিক থাকলে তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর। এতে ভোট দেবেন প্রায় 25,000 শিক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা দেখবেন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ব্যাংকে ডাকাতির চেষ্টার অভিযোগ, সরঞ্জাম সহ এক তরুণকে আটক করেছে পুলিশ। সিলেট সীমান্তে বেড়েছে চোরাচালান, 6 মাসে 200 কোটি টাকার পণ্য জব্দ, বিজিবির টহল জোরদার। প্রকৌশল শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বুয়েটের সকল পরীক্ষা 30 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রাতে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। 3 দফা দাবিতে সারা দেশে প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন চলছে। 27 আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলার পর 3 দফা দাবি রূপ নেয় 5 দফায়। নতুন 2টি দফা হল হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রকাশ্যে ক্ষমা চাওয়া। শিক্ষার্থীরা জানান, 27 আগস্ট পুলিশের হামলায় আহত হয় 50 থেকে 60 জন শিক্ষার্থী। 27 আগস্ট পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির বৈঠক করেন শিক্ষার্থীদের সাথে। তবে বৈঠকে চলমান সমস্যার কোনো কার্যকরী সমাধান হয়নি। আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে তা নিয়ে আলোচনা করতে 28 আগস্ট সকালে বুয়েটে উপস্থিত হন শিক্ষার্থীরা। আলোচনায় গৃহীত সিদ্ধান্তসমূহ বিকাল 5টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সবার সামনে তুলে ধরবে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী সহ 33 জনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছে সিআইডি। সংস্থাটির দাবি, প্রতারণার মাধ্যমে 100 কোটি টাকার বেশি অর্থ লোপাট ও পাচারের সুস্পষ্ট প্রমাণ পেয়েছেন তারা। সকালে রাজধানীর বনানী থানায় মামলাটি করেন সিআইডির পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী, তার সহযোগী রুহুল আমিন স্বপন, নিজামুদ্দিন হাজারি, সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ ও মোবারক উল্লাহ শিমুল সহ মোট 33 জনকে আসামি করা হয়েছে। এজাহারের তথ্য অনুযায়ী সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী 2015 সালে 5M ইন্টারন্যাশনাল নামে রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠা করেন। আসামিরা জনশক্তি রপ্তানির আড়ালে দীর্ঘদিন ধরে মানব পাচার, অবৈধ অর্থ আদান প্রদান ও মানি লন্ডারিং এর সাথে জড়িত। এরই মধ্যে তদন্তে 100 কোটি 75 লাখ টাকারও বেশি অর্থ পাচারের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদার ক্রম নিয়ে আবারও আপিল শুনানির আদেশ দিয়েছেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ। 4 নভেম্বর শুনানির দিন ঠিক করেছে আদালত। 9 জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এর আগে 2015 সালের 11 জানুয়ারি পদমর্যাদার ক্রম ঠিক করে রায় দেয় আপিল বিভাগ। এতে বলা হয়, পদমর্যাদার ক্রমের শুরুতেই সাংবিধানিক পদাধিকারীদের গুরুত্ব অনুসারে রাখতে হবে। জেলা জজ ও সমমর্যাদার বিচার বিভাগীয় সদস্যরা পদমর্যাদা ক্রমের 24 থেকে 16 নম্বরে সচিবদের সমমর্যাদায় উন্নীত হবেন। রুলস অব বিজনেস অনুযায়ী 1986 সালের 11 সেপ্টেম্বর ওয়ারেন্ট অব প্রেসিডেন্স তৈরি করে তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।
শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিরা সিদ্দিককে প্রধান আসামি করে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির ৩ মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আজ সকালে। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য প্রদান করেন রাজুকের ৩ কর্মকর্তা। রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদনের চিঠি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশের চিঠি এবং আসামিদের মিথ্যা হলফনামা সহ জব্দ তালিকার ৪৪টি নথির বিষয়ে সাক্ষ্য দেন সাক্ষীরা। এর আগে সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন। সমস্ত কাগজপত্র সহ প্রায় ৪৪টা আইটেমে ডকুমেন্ট জব্দ করা হয়। ওই ডকুমেন্টসগুলোই আজকে রাজুকের পক্ষ থেকে যে ডকুমেন্টসগুলো জব্দ করা হয়েছিল, রাজুকের পক্ষ থেকে রাজুকের ৩ জন সাক্ষী এসে ৩টি মামলায় পৃথক পৃথকভাবে তারা সাক্ষী প্রদান করেছেন। বৃষ্টি শেষে বাড়তে পারে ডেঙ্গু। আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর নিয়ে বিশেষভাবে সতর্ক করছেন কীটতত্ত্ববিদরা। ২০২৪ সালে এই ৩ মাসে আগের ৮ মাসের চেয়ে আক্রান্তের সংখ্যা ৬ গুণ বেশি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার জন্মস্থান ধ্বংসের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঢাকার ২ সিটি কর্পোরেশন বলছে মশক নিধনের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে এবছর আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০,০০০, মারা গেছেন শতাধিক। তবে কীটতত্ত্ববিদেরা বলছেন এখনও ডেঙ্গুর মূল ঢেউ শুরুই হয়নি। গত কয়েক বছরের তথ্য বলছে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয় সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে। বৃষ্টির মৌসুম শেষে বাড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব। এজন্য আগামী ৩ মাস নিয়ে পরিকল্পনা সাজিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের গত ৬ মাসের একটা রিপোর্ট আমরা প্রকাশ করেছি। সেখানে কিছু স্যাটিসফ্যাক্টরি, কিছু খুবই স্যাটিসফ্যাক্টরি না। ইনোভেটিভ কাজ আমরা করব, কমিউনিটিকে আমরা ইনভলভ করব, ক্যাম্পেইনটা আমরা একটু বাড়াবো। সেগুলো আমরা করব যেন এর সামনে যেই বড় ঝুঁকির যে ৩ মাস সামনে আছে সেটা যেন আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। মশক নিধনের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। বলছে বাড়ির ভেতর জন্মানো মশা নিয়ন্ত্রণে নাগরিকদের সচেতন হতে হবে। প্রয়োজনীয় সহায়তা দেবে নগর কর্তৃপক্ষ। আমরা তো বাসার ভিতরে রিচ করতে পারি না, হ্যাঁ, আমরা ছাদ বাগানগুলো দেখি, ছাদ বাগানগুলো আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি। এখনও মামলা করা হচ্ছে খুব স্পেসিফিক আকারে। প্রতিটা জনে জনে যারা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। ডেঙ্গু কমাতে মশার উৎপত্তিস্থল ধ্বংসে বেশি জোর দিতে বলছেন কীটতত্ত্ববিদেরা। কর্মীদের মৌসুম ভেদে পরিকল্পনা নিয়ে প্রশিক্ষণের পরামর্শও তাদের। ফগিং খুব বেশি কার্যকরী পদ্ধতি না, সেখানে লার্ভিসাইড প্রয়োগ করা অথবা আইজিআর ইনসেক্ট গ্রোথ রেগুলেটর প্রয়োগ করা খুবই প্রয়োজন এবং সোর্স রিডাকশন করা প্রয়োজন। মশক নিয়ন্ত্রণে যদি আমরা সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ ঘটাতে পারি তখনই মশা নিয়ন্ত্রণ হবে। গত বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হন প্রায় ১৩,০০০ মানুষ। আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ৩ মাসে এ সংখ্যা ছিল ৭৮,০০০-এর বেশি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। করা আছে এইটা একটার সাথে আরেকটা সম্পর্কিত। কাজে কোন কোন ক্ষেত্রে দেখা যাবে যে একটা সম্পূর্ণ না হলে আরেকটা শুরু করতে পারছি না, আবার কিছু কিছু জিনিস সাথে শুরু হয়েছে কিন্তু একটু বিরতি দিয়ে আরেকটা কাজের সাথে সম্পর্কিত হবে। কাজে এককভাবে একটা জিনিস শেষ হয়ে গেল বা একটা অংশ, এখানে সাউন্ড যদি ঠিক না থাকে তাহলে আমি কি, আমার তো অপেক্ষা করা ছিল, তাহলে মাইক ছাড়াই কথা বলি। আচ্ছা, এখন এই মুহূর্তে আমার মনে হয় না যে আর বাড়তি কোনো সমস্যা ব্যবস্থা করার সুযোগ আছে। যাক, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের এই কর্ম পরিকল্পনাটাই আমরা 24টা অংশে ভাগ করে আমরা দেখেছি। তার একটা হচ্ছে অংশীজনের সাথে সংলাপ, এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। আমরা 1 থেকে 1.5 মাস সময় নিব। এটার সাথে সুশীল সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা
এই সংলাপ গ্রহণ করব এবং সংলাপের জন্য সময়সূচিগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেব এবং আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবেও আমন্ত্রণ করব। এটা আমরা সেপ্টেম্বরের শেষে থেকে শুরু করে নভেম্বরের 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। আপনারা জানেন যে ভোটার তালিকা এই কাজটা আমরা অনেকদিন ধরেই করছি এবং আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা 3টা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে এবং একটা হয়ে গেছে 2রা মার্চ, এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 31শে অগস্ট, আর এর পরবর্তীতে আমরা 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। এর সাথে আছে আপনার নির্বাচন আইন বিধি সংস্কার এবং এর সাথে একটা আমরা নির্বাচন পরিচালনা বিধিমালা, নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন 1991 এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009, এই 3টা এই মুহূর্তে আমাদের আইন মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে। আর আমরা 2টো আইনের বিষয়, একটা বিধিমালা আর একটা আইনের খসড়া আমরা পাঠাবো, একটা আরপিও আর একটা হচ্ছে যে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা। এটা একটার সাথে আরেকটা পরস্পর অঙ্গাঙ্গিকভাবে জড়িত বিষয়, এটা আমরা একসাথে পাঠাবো এবং আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে এটাকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো, ভেটিং অ্যান্ড সাবসিকুয়েন্ট যে কাজগুলো আছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি, কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। সেপ্টেম্বরের ভিতরে তথ্য পাওয়ার পরে আমরা বিজ্ঞপ্তি দিয়ে তারপরে এটার বাকি কাজগুলো কমপ্লিট করব। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত যে কাজগুলো আপনারা জানেন যে গতকাল পর্যন্ত আমরা শুনানি নিয়েছি এবং কালকেও আমরা শুনানি পরবর্তীতে আরও কিছু কাজ যেগুলো আছে যুক্তি পাল্টা যুক্তি এবং সেগুলো নিয়ে আলোচনা এবং এটা নিয়ে আজকেও আবার আমরা পরবর্তীতে বসবো। আমি সীমানা নিয়ে বলছিলাম যে গতকাল পর্যন্ত আপনারা জানেন যে আমরা সীমানা নিয়ে যে শুনানি ছিল সে শুনানিটা কমপ্লিট করেছি। এখন শুনানি অন্তে যে তথ্য পর্যালোচনার পর্যায়টা চলছে এবং আমরা আশা করছি যত তাড়াতাড়ি পারা যায় আমরা এটা করব, কেননা সীমানার সাথে আরও অনেকগুলো জিনিস জড়িত আছে। তবে আমাদের মোটামুটিভাবে ধারণা যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। পর্যবেক্ষক এবং সাংবাদিক নীতিমালা নিয়ে আপনারা অলরেডি জানেন যে আমরা এটা প্রকাশ করেছি এবং কার্ডের নমুনা ইত্যাদি ইত্যাদি যে কাজ বিষয়গুলো আছে এটা আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা কমপ্লিট করব। এর সাথে আপনাদের সাথেও একটা আলোচনার বিষয় আছে, সেটাও আমরা এর মধ্যে করব। এটাও আমরা সেপ্টেম্বরের ভিতরে চেষ্টা করব কমপ্লিট করতে। জি, আমি সেপ্টেম্বরের মধ্যে করতে। আচ্ছা, আমি আপনাদেরকে এই কাগজটা আমাদের যেটা আমি আপনাদেরকে একটা কপি দিয়ে যাব যাতে স্পষ্ট করে, কেন এটাতে অনেকগুলো ফ্যাক্টর তো একসাথে তো সব মুখস্থ করে বলাও মুশকিল এবং এটা ধারাবাহিকভাবে কাজে আমার মনে হয় যে আমি একটা না কয়েকটা কপি দেবো যাতে আপনাদের এই জন্য বুঝে নিতে বা আপনাদের পরবর্তীতে রিপোর্টিং করতে সুবিধা হয়। আমরা আমাদের একটা ম্যানুয়াল তৈরির একটা বিষয় থাকে, নির্বাচন সংশ্লিষ্ট ম্যানুয়াল তৈরির বিষয়, এবং এই ম্যানুয়ালের আবার আরেকটা বিষয় আছে যে সমস্ত জিনিস আইন বিধি সংশোধন করানো হবে সেগুলো এতে অন্তর্ভুক্ত হবে। তো যেহেতু আমাদের 30 সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে বিধিবিধানগুলোকে আমরা সংশোধন পারবো, এটা করার যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা করতে পারবো এবং এটাকে দরকার পড়বে আমাদের মাঠ পর্যায়ের প্রশিক্ষণের সাথে। কাজে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা অনুমিত হচ্ছে যে 31 অক্টোবরের ভিতরে আমরা এই পুরো কম্পাইলেশনটা করে আমরা অন্তত ম্যানুয়ালগুলো তৈরি করে নিতে পারি যাতে আমাদের কাজগুলো সুবিধা হয়। এর সাথে আমাদের আছে কিছু নির্দেশিকা, কিছু পরিচয়পত্র যেটা
নির্বাচন কর্মকর্তাদের সাথে সম্পর্কিত এবং প্রশিক্ষণ যে সমস্ত আছে টিওটি কাসকেডিং মডেলে এই জিনিসগুলো আমরা 31 অক্টোবরের ভিতরে সম্পন্ন করব। ব্যালট বক্স যেগুলো আছে আমাদের কিছু ব্যালট বক্স এবং তার ব্যবহারের উপযোগিতা কি পর্যায়ে আছে এগুলো অলরেডি আমরা যাচাই বাছাইয়ের জন্য আমরা মাঠ পর্যায়ে অনুরোধ করেছি এবং আমরা আশা করছি যে 30 নভেম্বরের ভিতরে আমরা এই জিনিসটাকে কমপ্লিট করে বুঝতে পারবো যে আমাদের স্টক সাফিসিয়েন্ট আছে কিনা। আমাদের প্রাথমিক ধারণা যে আমাদের যে ব্যালট বক্স যতগুলো লাগবে আমাদের কাছে সেগুলো মজুদ আছে। বাজেটের একটা বিষয় আছে, বাজেটটা এখনো আমরা কমপ্লিট করি নাই, কারণ বাজেটের একটা বড় অংশ আছে আপনার নিরাপত্তার সাথে সম্পর্কিত, নিরাপত্তা ব্যবস্থার সাথে যারা আমাদের সহযোগী হবেন, যেমন পুলিশ, আনসার এবং অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনীর যারা আছেন তাদের বাজেটগুলো নিয়ে কম্পাইল করতে হবে। কাজে এটা আমি ঢালাওভাবে এইভাবে বলতে পারবো না যে এটা কিছু হচ্ছে, কত নাগাদ করা হচ্ছে। তবে স্বাভাবিকভাবে বাজেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা করব। এখানে আমাদের একটা টাইম লাইন আছে, কিন্তু সেটার থেকে বড় কথা হচ্ছে যে এই টাইম লাইনের আগেই কাজগুলো গোছানোর চেষ্টাটা আমাদের আছে। ভোট কেন্দ্র স্থাপন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, আমরা ভোট কেন্দ্রের যে মোটামুটিভাবে আমাদের প্রাথমিকভাবে নীতিমালায় বলা ছিল যে প্রতি বুথে গড়ে 3000 প্রত্যেক কেন্দ্র এবং প্রত্যেক বুথে 500 এবং পুরুষ এবং 400 মহিলা, এই হিসাবে আমরা এটাকে আবার রিঅ্যাসেস করে দেখেছি যে 3000 ঠিক আছে, এই সংখ্যাটা ঠিক আছে প্রতি কেন্দ্রের জন্য, কিন্তু আপনার প্রতি বুথে 600 পুরুষ এবং 500 মহিলা, এই হিসাবে আমরা বুথের সংখ্যাটা পুনর্নির্ধারণের কথা চিন্তা করছি এবং সেই অনুযায়ী আমরা আশা করছি যে এই ভোট কেন্দ্রের নির্ধারণের সংখ্যাটা ঠিক হয়ে যাবে এবং এটা অন্ততপক্ষে ভোট গ্রহণের 25 থেকে 30 দিন আগে আমরা তালিকাটা প্রকাশ করে দেব। জনবল এবং প্রশাসনিক ব্যবস্থা, আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে, আমি জানি না আমাকে কে এক ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন যে এই বদলি করা হচ্ছে এগুলো নির্বাচনের প্রস্তুতি হিসেবে কিনা। আমি বলেছিলাম যে সবটাই আমাদের নির্বাচনী প্রস্তুতির অংশ, কেন বদলি একটা চলমান প্রক্রিয়া, এটাকে নির্দিষ্টভাবে নির্বাচন বা নির্বাচন কেন্দ্রিক না এটা বলার সুযোগ নেই। আমাদের কাজটাই তো নির্বাচন কেন্দ্রিক, তার কাজে যে কোনো প্রশাসনিক ব্যবস্থাটাই নির্বাচন কেন্দ্রিক হয়ে থাকে। আইন শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, এই জিনিসগুলো আমরা নির্বাচনের তফসিল ঘোষণার 15 দিন আগে থেকেই কমপ্লিট করার চেষ্টা করব এবং নির্বাচনের 2 সপ্তাহ পূর্বে আমরা কেন্দ্রীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত যে বৈঠকগুলো কমপ্লিট করব বলে আমাদের এটা। এখানে এবার একটা যেটা নতুন সংযোজন, সেটা হচ্ছে যে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, আপনার আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং, যারা দেশের অভ্যন্তরে আছেন এবং যারা দেশের বাইরে আছেন, বাংলাদেশি যারা ভোট দিতে চাচ্ছেন, সেরকম আমাদের একটা ব্যবস্থা এটা করা। এবং আমরা এই জিনিসটা একটা প্রজেক্ট এবং পরিকল্পনা কমিশনে আমাদের সহকর্মীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা যে তারা খুব অল্প সময়ে এই প্রজেক্টটাকে আমাদের ক্লিয়ার করে দিয়েছেন এবং আমরা প্রজেক্টের কাজ গতকালকেও আমরা এটার একটা ব্রিফিং শুনেছি এবং আমরা মনে হয় যে গতিতে আমরা আগাচ্ছি তাতে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল যত তারিখে, তার আগে আমরা বোধহয় প্রজেক্টটাকে পাইলট রানে নিয়ে আসতে পারবো। মোট কথা হচ্ছে যে মোটা দাগে যেটা বলা যেতে পারে যে এবারে প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন, অবস্থান করছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং সেই ব্যবস্থাটাই আমরা করছি। এটা পরে এই ওসিবি এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমের উপরে আমরা নিয়মিতভাবে আপনাদেরকে আলাদাভাবে ব্রিফিং করব, কারণ এই জিনিসটা নতুনভাবে আমরা চেষ্টা করছি ইনকালকেট করতে এবং সেই কারণে আমার মনে হয় যে এটা ব্রিফিংটা নিয়মিত থাকলে আপনাদের জন্যও আমাদের পক্ষ হয়ে কাজ করার সুবিধা হবে। কাজে আমি এখানে বিস্তারিতটা বলবো না, আমরা বরং কালকে না হলে আগামী সপ্তাহে আপনাদেরকে আরেকটা ব্রিফিং এর ব্যবস্থা করব, যাতে ওভারসিজ আউট অফ কান্ট্রি ভোটিং নিয়ে বা ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং এর নিয়ে আমরা কথা বলতে পারি। এর সাথে আর যে বিষয়গুলো আছে সেগুলো মোটামুটিভাবে আপনারা আমার থেকে বেশি পরিচিত। ভোটে কিভাবে আমরা রেজাল্ট মনিটরিংটা, রেজাল্ট ম্যানেজমেন্টটা কিভাবে হবে, প্রচারটা কিভাবে হবে, আমরা এখানে কোথায় কি ব্যবস্থাটা রাখবো, আপনাদের কিভাবে আপনাদের কতক্ষণ পরপর আমরা ব্রিফিং করব, এই জিনিসগুলো আছে আমাদের এখানে এই কর্মপরিকল্পনায়।
কাজে এটা আমার মনে হয় না যে এটা নতুন কোনো কিছু না। এটা আমরা মোটামুটিভাবে এইভাবে আমরা জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাইব এবং চেষ্টা করব। এর সাথে আরও কিছু আছে, যেমন কিছু আছে, যেমন আপনার কিছু আপনার এয়ার শট লাগবে, দ্যাট ইজ হেলিকপ্টার সার্ভিস লাগবে, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোনে ভোট কেন্দ্রে মালামাল পৌঁছানো এবং ভোটের ফলাফলগুলো নিয়ে আসার জন্য। সেই ব্যবস্থাগুলো আমরা তফসিল ঘোষণার 8-10 দিন বা 15 দিন আগেই, আমরা 10 দিন বলেই, কিন্তু আমরা তারও আগে আমরা যদি পারি আমরা নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ করে বিমান বাহিনী বা সেনাবাহিনী এবং অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনী যারা আছেন, যাদের এই ব্যবস্থাটা আছে, তাদের সাথে আমরা আলোচনা করব। এই হচ্ছে মোটা দাগে আপনাদের সাথে আমার তথ্য প্রদান, বা যেটা বলতে চেয়েছিলাম। আপনারা প্রায়ই আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমাদের কর্মপরিকল্পনাটা আমরা কবে দিব। তো এই কর্মপরিকল্পনাটা তো, বাট এই কর্মপরিকল্পনায় বলে দিলাম আর সব কিছু হয়ে গেল তা তো না। এটা চলমান থাকবে, এর সাথে সংযোজন বিয়োজন হবে, বিয়োজন হবে না, কেননা নতুন নতুন পরিস্থিতিতে নতুন কাজ আসে এবং কাজগুলো এর সাথে আমরা সম্পূরক কাজ হিসেবে এরকে ব্যাখ্যা করে নেব। এই হচ্ছে আপনাদের সাথে আমার কথা। আমার মনে হয় যে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু আমার সবচেয়ে সবিনয় অনুরোধ থাকবে যে আমি আপনাদের কাছে কপিটা দিয়ে যাব, যাতে এই কপিতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো না পাবেন। এরপরে যদি আমার লাগে আমি আপনাদের সাথে আবারও কথা বলার সুযোগ নেব। তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন 60 দিন এটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। সম্ভাব্য এটাই বলে দিলাম। তো আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে। কাজে আপনি ওইভাবে হিসাব করে নিতে পারেন। আমাদেরও হিসাবটা 17 কি 18, আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে। কাজে এই মুহূর্তে তো কত তারিখে চাঁদ দেখবে এটা তো বলতে পারছি না। একটু সম্ভাব্য কেন, আমি পুরোটাই বলেছি, সম্ভাব্য তো আর কিছু নেই। আপনি আপনার হিসাবটা আপনার কাছে, আমার হিসাব যেটা আমার থেকে বলার দরকার, সুযোগ আছে, আমি সেটা বলে দিচ্ছি। জনগণকে বোঝানোর জন্যই বলেছি। আমি 60 দিন কবে হবে আপনি কি মনে করেছেন? আপনার প্রশ্নের কারণটা আমি বুঝিনি। আপনাদেরকে ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। চলে যাচ্ছে পরের খবরে। পঞ্চগড়ের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডাকাতি চেষ্টার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তেঁতুলিয়ার ভজনপুর শাখায় ডাকাতির সরঞ্জাম সহ তাকে আটক করা হয়। পুলিশ জানায় রাতের খাবারের জন্য ব্যাংকের বাইরে যান নৈশ প্রহরী। কিছুক্ষণ পর ব্যাংকের ভেতরে শব্দ ও লাইটের আলো দেখতে পেয়ে ব্যাংকের ম্যানেজার সহ পুলিশকে খবর দেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে ঢুকে ওই তরুণকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাই।